আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। বাজার নিয়ন্ত্রণে 4.5 কোটি ডিম আমদানির অনুমতি। ডিমের দাম বাড়াতে আড়ত মালিক সমিতির কারসাজির অভিযোগ। যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সালমান, দীপুমণি, ইনু, মেনন, পলক বিভিন্ন মেয়াদে রিমান্ডে। 6 মামলার জামিনে সাবের হোসেন চৌধুরী কারামুক্ত। বিশ্বের প্রভাবশালী মুসলিমের শীর্ষ 50-এ ডক্টর ইউনুস। জামানতবিহীন ক্ষুদ্র ঋণ চালু করায় দরিদ্রদের ব্যাংকার বলে প্রশংসা। সুন্দরবনে বাঘ বেড়েছে 11টি। 2023-2024 সালের জরিপের ফল প্রকাশ করে বাঘ সংরক্ষণে পর্যটনকে নিয়মের মধ্যে আনার আহ্বান। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে চুয়াডাঙ্গায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজ দেশ গড়ে তোলার কার্যক্রমে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। এবং দিল্লিতে ভারতের বিপক্ষে বুধবার বাংলাদেশের সিরিজ বাঁচানোর ম্যাচ। আন্তর্জাতিক টি-20 থেকে মাহমুদুল্লাহর অবসর ঘোষণা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। সরকার ডিমের দাম নির্ধারণ করে দিলেও তা মানছেন না ডিম ব্যবসায়ীরা। চলতি সপ্তাহে 1 ডজন ডিমের দাম 170 থেকে 180 টাকায় পৌঁছে যায়। তবে রাজধানীর বাজার ঘুরে দেখা গেল প্রতি ডজন ডিম এখন 150 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। ডিমের মূল্যবৃদ্ধির জন্য তেজগাঁও ডিমের আড়ত মালিক সমিতির কারসাজিকে দায়ী করেছেন বাজার সংশ্লিষ্টরা। কঠোর নজরদারির মাধ্যমে ডিমের দাম কমিয়ে আনার জন্য কাজ করছে ভোক্তা অধিকার। এ অবস্থায় 4.5 কোটি পিস ডিম আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। মোহাম্মদ মামুনের ভিডিও চিত্রে বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। ডিমকে গরিবের আমিষ বলা হলেও সীমিত আয়ের মানুষের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় এই খাদ্যপণ্যটি। প্রতিদিন মাছ কিংবা মাংস যারা কিনতে পারেন না, তাদের একমাত্র ভরসা ডিমে। এবার সেই ডিম কিনতে নাজেহাল অবস্থা ক্রেতাদের। নিয়ন্ত্রণহীন যদি আরও হয়ে পড়ে তবে তো একমাত্র সম্বল যেটা, সেই ডিম তো আমরা পাবো না। আমরা যারা চাকরি করি, ছোটখাটো চাকরি করি, তাদের জন্য চলাটা সত্যি কষ্ট হয়ে যাইতেছে। ডিম খুচরা 55 টাকা হালি, এই জন্য আমরা ভাঙা ডিম নিতেছি ঘরে খাবারের জন্য। ভাঙা ডিম 30 টাকা হালি। যেখান থেকে ডিমটা আসে ওইখানে যা এগুলা করা উচিত, যে কেন ডিমটা এত বাড়ে। অভিযোগ রয়েছে রাজধানীর ডিমের বাজার নিয়ন্ত্রণ হয় তেজগাঁও আড়ত মালিক সমিতির মাধ্যমে। পাইকারদের জন্য দাম বেঁধে দেওয়া হয় SMS এর মাধ্যমে। ডিমের দাম বাড়ার কারণ হিসেবে সিন্ডিকেটকে দায়ী করছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। সারা বাংলাদেশ কেন্দ্রিক একটি ডিম সমিতি আছে, যা তেজগাঁও ডিম সমিতি নামে পরিচিত। এই ডিম সমিতি থেকে প্রতিদিন একটি বাজার মূল্য নির্ধারণ করা হয়, যা আগে প্রকাশ্যে করা হতো, এখন সেটা গোপনে করা হয়। নির্ধারণ করে মানে তারা একটা SMS করে। ডিম মালিক সমিতি বলছে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে ডিমের দাম বেড়েছে, তবে ধীরে ধীরে তা কমে আসবে। দেখুন, সারা বাংলাদেশের মধ্যে 60 কোটি ডিম উৎপাদন হয় সরকারি হিসাবে। তেজগাঁতে আছে মাত্র 14 থেকে 15 লাখ ডিম। এখন 14 লাখ 15 লাখে ডিম 60 কোটি ডিমে সিন্ডিকেট করা সম্ভব? কোনোদিনও সম্ভব না। সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যের বাইরে ডিম বিক্রি, ক্যাশ মেমো না দেওয়া এবং বাজারে অস্থিরতা সৃষ্টির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর। আমরা খুব আশাবাদী যে ডিমের, পোলট্রি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অতি শীঘ্রই মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসবে। ডিমের বাজার পরিস্থিতি বিবেচনায় ও দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে 7 প্রতিষ্ঠানকে 4.50 কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 31শে ডিসেম্বরের মধ্যে এই ডিম আমদানি করতে হবে। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেছেন,
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের বিশেষ নজর রয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। উপপ্রেস সচিব বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিদপ্তর মিলে দুটি টাস্ক ফোর্স গঠন করেছে। তারা সবাই সার্বক্ষণিক মনিটরিং করছে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এটা নিয়ন্ত্রণে চলে আসবে। অপূর্ব জাহাঙ্গীর বলেন, 16000 হটলাইন নম্বর চালু করেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। এছাড়া একটি ওয়েবসাইটও খোলা হয়েছে। বৃদ্ধির কারণে অনেকেই আপসেট, সেদিকে সরকারের বিশেষ নজর রয়েছে। 4.5 কোটি ডিম আমদানি করার জন্য 7টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিদপ্তর বাজার মনিটরিং করছেন, অনিয়ম হলে জরিমানা দেওয়া হচ্ছে। এছাড়া 10 সদস্য বিশিষ্ট একটি টাস্ক ফোর্স গঠন করা হবে প্রতিটি জেলায় জেলায়, এবং সেখানে দুজন শিক্ষার্থীর রিপ্রেজেন্টেশনও থাকবে। যুদ্ধকবলিত লেবানন থেকে দেশে ফিরতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের তালিকা তৈরি করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রবাসীদের দেশে আনতে বিমান প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছেন এ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত নয়। তাফহিমুল ইসলামের রিপোর্ট। যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আতঙ্ক বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। দূতাবাসের হটলাইন ও হেল্পলাইন ছাড়াও লেবাননে বাংলাদেশি কমিউনিটির মাধ্যমে দেশে ফেরত আসার জন্য যোগাযোগ করছেন প্রবাসী বাংলাদেশিরা। লেবাননের প্রবাসী বাংলাদেশিদের সুখবর দিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দেশে ফিরতে আগ্রহীদের তালিকা তৈরি হচ্ছে। লেবাননে যারা ফিরে আসতেছে তাদেরকে তালিকা করতে বলা হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে ওয়ার জোন থেকে একটু সরে যেন আর একটু উত্তরে চলে যায়, এবং আমরা IOM-কে অনুরোধ করেছি যে একটা ওই ফ্লাইটের ব্যবস্থা করে দিতে, যাতে করে তারা চলে আসতে পারে। এখন মুশকিল হলো যে বেরুত এয়ারপোর্ট থেকে ফ্লাই করাটাও অনেকটা রিস্কি হয়ে গেছে এখন, কাজেই আমরা সেটার জন্য বিকল্প পথে কোথাও চলে যেতে পারি না, সেই চেষ্টাও করছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোথায় আছেন এই তথ্য নিয়ে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আদালত চাইলে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের ফেরাতে উদ্যোগ নেওয়া হবে। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারে না। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হই। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ইতালি যেতে আগ্রহীদের জমা দেওয়া পাসপোর্টের মধ্যে 20,000 ভিসা ডিসেম্বরের মধ্যে ইস্যু হতে পারে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর কয়েকটি থানায় হত্যা মামলার সাবেক কয়েকজন মন্ত্রী এবং এক উপদেষ্টা এবং পুলিশের সাবেক আইজিকে বিভিন্ন মেয়াদে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে। CMM আদালতে শুনানির পর পৃথক মামলায় তাদেরকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করা হয়, যা একের পর এক কার্যকর হবে। রিপোর্টে জানাচ্ছেন পরাগ আজিম। রাজধানীর যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, রমনা ও নিউ মার্কেট থানার 8টি হত্যা মামলায় আসামিদের CMM আদালতে হাজির করে পুলিশ। জনরোষ ঠেকাতে তাদেরকে সকাল 10টার আগেই আদালতে তোলা হয়। আসামিদের পৃথক মামলায় ভিন্ন ভিন্ন মেয়াদে রিমান্ড চায় পুলিশ। আদালত সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে 12 দিন, সাবেক মন্ত্রী দীপুমণিকে 19 দিন, হাসানুল হক ইনুকে 12 দিন, রাশেদ খান মেননকে 7 দিন, জুনায়েদ আহমেদ পলককে 24 দিন ও সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 48 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অবৈধ মন্ত্রী হাসানুল হক ইনু, দীপুমণি, রাশেদ খান মেনন, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক এবং শামসুল হক টুকু এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাদেরকে এই মামলাগুলিতে আজকে গ্রেপ্তার দেখানোর জন্য তদন্ত কর্মকর্তা, এই প্রত্যেকটি মামলাই হত্যা মামলা, এই মামলাগুলিতে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য নিবেদন করেন, তাদেরকে রিমান্ড প্রার্থনা করেন। আসামিদের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র, পরিকল্পনা ও সহায়তার অভিযোগ আনা হয়েছে। এই আসামিগুলো কিন্তু তারা গণভবনে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে বিভিন্ন ধরনের বৈঠক করে এবং এই আন্দোলনকে দমনের জন্য সরকারকে যে কোনো কিছুর বিনিময়ে হোক দেখামাত্র গুলি করা বা সর্বশক্তি নিয়োগ করে তারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন, এবং তারা প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানেও বলেছেন যে শক্ত হাতে দমন করতে হবে। তাহলে তাদের বিরুদ্ধে যে ফৌজদারি অপরাধ যেটা হলো অপরাধমূলক ষড়যন্ত্র এবং পরিকল্পনা এবং সহায়তা, যেহেতু এই বিষয়টার সঙ্গে তারা সম্পূর্ণভাবে জড়িত, এটা দিনের মতো পরিষ্কার। নতুন করে আরও কয়েকটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।
এদিকে খিলগাঁও ও পল্টন থানার 6 মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে সন্ধ্যা 6:30টার দিকে তিনি কারামুক্ত হন। রোববার সন্ধ্যায় সাবের হোসেন চৌধুরীকে গুলশান থেকে গ্রেফতার করা হয়। সোমবার এক হত্যা মামলায় তাকে 5 দিনের রিমান্ডে নেয় পুলিশ। মঙ্গলবার শারীরিক অসুস্থতা বিবেচনা করে সাবের হোসেন চৌধুরীর জামিন আবেদন করা হলে তা মঞ্জুর করেন আদালত। বিচার বিভাগ পৃথকীকরণের চাইতে শাসন ও নির্বাহী বিভাগ সহ সব বিভাগকে মিলেমিশে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান। তিনি বলেছেন, বিচার বিভাগের দেওয়ার রায় মানার পাশাপাশি এই বিভাগের উপর যেন হস্তক্ষেপ না হয় তা নিশ্চিত করতে হবে। একই সাথে বিচারপতি নিয়োগের নীতিমালা করা এবং মামলা খরচ কমানোর বিষয়ে সুপারিশ করবে এই কমিশন। মাজহারুল হক মান্নার রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনের পর বিচার বিভাগের সংস্কারের জন্য কমিশন করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সময় বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতার জন্য পৃথক সচিবালয়ের কথা বলেন প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীরা। বিচার বিভাগ সংস্কার কমিশনের দ্বিতীয় বৈঠকের পর এই নিয়ে কথা বলেন কমিশন প্রধান। অ্যাবসলিউট সেপারেশন, এটা আপনাদের একটা ভুল ধারণা। অ্যাবসলিউট সেপারেশন হবে না। আমাদেরকে এই লেজিসলেশন বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, জুডিশিয়ারি বলেন, আমাদের মিলেমিশে কাজ করতে হবে যে অন্যান্য যারা আছেন ওনারা জুডিশিয়ারিকে যাতে সম্মান করে। সেপারেশন জুডিশিয়ারি যদি বলেন, কমপ্লিট সেপারেশন জুডিশিয়ারি বলতে কিচ্ছু নেই। যে আমরা চাবো ইন্টারফিয়ারেন্স যাতে না হয়। উচ্চ আদালতের বিচারপতি নিয়োগ ও মামলার খরচ কমানো সম্পর্কে সুপারিশ দেওয়া হবে বলে জানান তিনি। বিলম্ব যাতে না হয়, এর সাথে যুক্ত হলো আপনার মামলার খরচ। আপনারা শহরে আমরা থাকি, কোর্টপেন্ট করি, চলি, গ্রাম দেশে দিয়ে আসে, সে লুঙ্গি আর গেঞ্জি পরেও আসে। একজন উকিল সাহেবের খরচা, কোর্টের বিবিধ খরচা, আপনারা জানেন, কোর্টে ঢুকলেই খরচা আরম্ভ হয়ে যায়। এইগুলি করতে গেলে সে নিঃস্ব হয়ে যায়। আমরা এটাও চেষ্টা করব যে এই খরচাটা কিভাবে কমানো যায়। অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস, দি হাইকোর্ট ডিভিশন অ্যান্ড অলসো ইন দি অ্যাপিলেট ডিভিশন, এটা একটা নীতি নির্ধারণ যদি সম্ভব হয় আমরা করব। বিচার বিভাগের সংস্কার নিয়ে আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক সহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করলেও কোনো রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করবে না কমিশন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ তথ্য জানান। এতে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা 4 দিনের ছুটি পেতে যাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। নিরাপত্তাহীনতা নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে আনা অভিযোগগুলো সমাধানে সরকার সচেষ্ট বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। সাদি মাহমুদের রিপোর্ট। মহাষষ্ঠীর মধ্য দিয়ে বুধবার শুরু হচ্ছে এবারের দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। প্রস্তুত সারা দেশের পূজা মণ্ডপগুলো। সকালে ঢাকেশ্বরী সার্বজনীন মন্দিরে মণ্ডপ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। সংখ্যালঘুদের ওপর হামলার সব ঘটনার বিচার হবে উল্লেখ করেন তিনি। সরকার খুব নিবিড়ভাবে এই দেশের সকল জনগোষ্ঠীর সাথে আছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়গুলো, শুধুমাত্র হিন্দু সম্প্রদায় না, বরং বৌদ্ধ এবং অন্যান্য যারা সম্প্রদায় আছেন তাদের সবার সাথে নিয়মিত সংলাপের আয়োজন হচ্ছে, নিয়মিত বোঝাপড়া হচ্ছে এবং সরকার তাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ওপেন আছে। এখন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে অথবা ইনডিসক্রিমিনেটলি হামলার শিকার হয়েছে তাদের মামলা, তাদের জন্য তারা যাতে ন্যায় বিচার পান সেই ক্ষেত্রেও সরকার আইনগত সহায়তার ব্যবস্থা করবে, খুব শীঘ্রই সেটা করবে। একই সাথে বৃহস্পতিবার ছুটির কথাও জানান তিনি। এর ফলে শুক্র, শনি সাপ্তাহিক ছুটি সহ টানা 4 দিন ছুটি পাবেন সনাতন ধর্মাবলম্বীরা। বৃহস্পতিবারেই একটি ছুটি হবে, যেটা সরকার আদেশ জারি করবেন এবং এইবার হয়তো 4 দিন একটানা সময় পাওয়া যাবে। আশা করি এবারের পূজা নির্বিঘ্ন এবং আনন্দময় হবে। শুধুমাত্র হিন্দু সম্প্রদায় নয়, আপনাদেরকে এখানে আপনাদের এই সুযোগে আমি বলে রাখি, বৌদ্ধ সম্প্রদায়ও যেভাবে নিপীড়িত তারা অনুভব করতেছেন, তারা নিপীড়িত হয়েছেন এবং তারা অনুভব করতেছেন তাদের নিরাপত্তাহীনতা রয়েছে। আমরা সেটাও খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ওখানকার পরিস্থিতি এবং আমরা দেখব
যাতে তারাও নির্বিঘ্নে এবং আনন্দের সাথে তাদের প্রবারণা পূর্ণিমা উদযাপন করতে পারেন। এবং যে উৎসবটি বন্ধের ঘোষণা ওনারা দিয়েছেন, আমরা চাইব বাংলাদেশে কোনো উৎসবে যাতে বন্ধ না হয়। গণ অভ্যুত্থানের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সহযোগিতা পাঠানোর কথাও বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি বলেছে যারা ছাত্র জনতার হত্যার সাথে জড়িত তাদের সাথে মহানুভবতা দেখানোর সুযোগ নেই। রাজধানীতে এক অনুষ্ঠানে দলের নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন রেখেছেন, আওয়ামী লীগের নেতারা কিভাবে আর কাদের সাহায্যে দেশ থেকে পালিয়ে গেলেন। তাদের তালিকা প্রকাশেরও দাবি জানিয়েছে বিএনপি নেতারা। রাহুল রায় রিপোর্ট। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে রাজধানীর এলিফ্যান্ট রোডে লিফলেট বিতরণের পরদিন গুলশানে লিফলেট বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ডেঙ্গু রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আপনারা যদি মহানুভবতা মানবতা আপনারা অবশ্যই রাখবেন, কিন্তু যারা নিজেরা মানবতা দেখায়নি, যারা মহানুভবতা দেখায়নি, যারা শেখ হাসিনাকে উদ্বুদ্ধ করেছে আন্দোলনকামী ছাত্র জনতাকে গুলি করতে, সেই স্বৈরাচারের কীট পতঙ্গ যদি প্রশাসনে থাকে আপনাকে প্রতি পদে পদে তারা বাধা দেয়। বিগত সরকারের সময় সচিব সহ প্রশাসনের সর্বস্তরের ক্যাডারদের বহিষ্কারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা বলেছেন, আওয়ামী লীগের নেতারা কিভাবে দেশ ত্যাগ করলেন তাও জানা জরুরি। কি করে হাসান মাহমুদ গেল, কি করে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা দিল্লিতে একটি দোকানে তার ফটো ভাইরাল হলো। আমি আজকে বন্ধু স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই সভা থেকে বলতে চাই, শ্বেতপত্র প্রকাশ করে কোন পথ দিয়ে কার মাধ্যমে কার ইঙ্গিতেরা দেশ ত্যাগ করেছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে আপনাকে। বিএনপি নির্বাচন চায়, তবে তার জন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময়ও দিতে চায় বলে জানান বিএনপি নেতারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিশ্বের শীর্ষ 50 প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। জর্ডানের রাজধানী আম্মান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার 16তম বারের মতো এ তালিকা প্রকাশ করেছে। রয়েছে সাদি মাহমুদের রিপোর্ট। 2009 সাল থেকে দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার, দ্য মুসলিম 500, দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস শিরোনামে বিশ্বব্যাপী মুসলমানদের প্রভাব ও অবদান পর্যালোচনা করে একটি তালিকা প্রকাশ করে আসছে। ধর্মীয়, রাজনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদন ক্যাটাগরিতে এমন ব্যক্তিত্বকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয় যারা নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে মুসলিম সম্প্রদায়কে প্রভাবিত করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং মাইক্রোফাইন্যান্সের অগ্রদূত হিসেবে দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে সুপরিচিত, এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এই তালিকায় স্থান পেয়েছেন তিনি। তার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান, দরিদ্রদের ক্ষমতায়ন এবং বৈশ্বিক সমস্যা সমাধানে নেতৃত্ব তাকে এই সম্মানজনক স্থানে পৌঁছে দিয়েছে। এই তালিকায় আরও অনেক আন্তর্জাতিক ব্যক্তিত্ব, যেমন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসাইন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষস্থানীয় মুসলিম ব্যক্তিত্ব অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া নারী বিভাগের উইমেন অব দ্য ইয়ার হয়েছেন জর্ডানের রানী রানিয়া আল আবদুল্লাহ, যিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজের উন্নয়নে কাজ করে আসছেন। ডক্টর ইউনূসের এই স্বীকৃতি বাংলাদেশের জন্য গর্বের নতুন এক অধ্যায়। তার অবদান কেবল অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং তিনি বিশ্বজুড়ে নেতৃত্ব ও শান্তির প্রতীক হয়ে উঠেছেন। সাদি মাহমুদ, চ্যানেল আই। 2023-2024 সালের জরিপে সুন্দরবনে 125টি বাঘ আছে বলে জানানো হয়েছে। জরিপ অনুযায়ী 2018 সালের পর থেকে এ সময় বাঘের সংখ্যা বেড়েছে 11টি। সুন্দরবনে বাঘ জরিপ 2024-এর ফল ঘোষণা করে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা বলেছেন,
বাঘ সংরক্ষণে পর্যটনকে নিয়মের মধ্যে আনতে হবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে ক্যামেরা ট্যাপিং করে জরিপ করা হয়েছে সুন্দরবনের বাঘ। 2023 সালের জানুয়ারি থেকে 2024 সালের মার্চ মাস পর্যন্ত এই জরিপ করা হয়। জরিপের ফলে বলা হয়েছে 2018 সালের তুলনায় 2024 সালে সুন্দরবনে 9.65% বাঘ বেড়েছে। জরিপের ফল ঘোষণা করে বিপন্ন প্রাণী বাঘ রক্ষায় নানা পদক্ষেপ নেয়ার কথাও জানান উপদেষ্টা। সার্বিক বিচার বিশ্লেষণে 2023-24 সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা 125টি পাওয়া যায় এবং প্রতি 100 বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় 2.64। 2018 সালের তুলনায় 2024 সালে সুন্দরবনে বাঘের সংখ্যা 9.65% বৃদ্ধি পেয়েছে এবং 2015 সালের তুলনায় বাঘের সংখ্যা 17.92% বৃদ্ধি পেয়েছে। আর লোকালয়ে যদি কোনো বাঘ চলে আসে তাকে পিটিয়ে মেরে ফেলার যে একটা টেন্ডেন্সি, সেটাকে রোধ করার জন্য স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে 49টি ভিলেজ টাইগার রেসপন্স টিম গঠন করা হয়েছে। বাঘ রক্ষায় সবচেয়ে বড় হুমকি বনদস্যু, বললেন প্রধান বন সংরক্ষক। আজ থেকে 6 বছর আগে সুন্দরবনের থেকে আমাদের র্যাব, কোস্টগার্ড, ফরেস্ট ডিপার্টমেন্ট, নৌ পুলিশ সবার সম্মিলিত প্রচেষ্টায় 6 বছর আগে সুন্দরবনকে কিন্তু বনদস্যু জলদস্যু মুক্ত ঘোষণা করা হয়েছে। এবং তার আগে আমরা দেখেছি যখন প্রচুর পরিমাণে বনদস্যু জলদস্যুদের উৎপাত ছিল, তখন কিন্তু বাঘের সংখ্যা আস্তে আস্তে ডিক্লাইন ছিল। রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের জন্য হুমকি কিনা তা পর্যালোচনা হচ্ছে বলে জানান উপদেষ্টা। রামপাল থেকে যে ডিসচার্জটা হচ্ছে সেটা আসলে কমপ্লায়েন্ট কিনা, সত্যিকার অর্থে আইনের সীমার মধ্যে আছে কিনা সেটা দেখবার জন্য আমরা একটা নিরপেক্ষ অ্যাসেসমেন্টের কাজ শুরু করেছি। বাঘের খাবার, থাকার জায়গা সহ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে বাঘ বৃদ্ধির বিষয়। এজন্য সুন্দরবনের হরিণ ও শূকর রক্ষা করার দাবি বিশেষজ্ঞদের। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে চুয়াডাঙ্গার প্রত্যন্ত অঞ্চলে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আড়িয়া গ্রামে ফলদ, বনজ এবং ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও চারা বিতরণ করা হয়। সবুজ দেশ গড়ে তোলার এমন কার্যক্রমে অংশ নেন সর্বস্তরের মানুষ। রাজীব হাসান কোচির তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে এবং জলবায়ুর পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় সারা দেশে এবারও ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। শুধু শহরাঞ্চলেই নয়, গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলেও বৃক্ষরোপণ করছে সংগঠনটি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে গাছ চুয়াডাঙ্গায় লাগানো হয়েছে এবং বিভিন্ন জেলায় লাগানো হচ্ছে একটি উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটি হচ্ছে কার্বন নিঃসরণকে কমানো, অক্সিজেন বাড়ানো এবং এখানে যে ধরনের প্রাণীগুলো থাকে গাছে তাদের কিন্তু একটা বাসস্থানের ব্যবস্থা করছি আমরা। এবং আজকে ঝড়, জলোচ্ছ্বাস, বৃষ্টি যাই বলি না কেন সব কিছু কিন্তু ব্যালেন্স করে এই গাছ। সুতরাং আমাদের ইকোসিস্টেমকে যদি ভালো রাখতে চাই তাহলে কিন্তু আমাদের গাছের বিকল্প নেই। আমরা যত বেশি পারি গাছ লাগাতে হবে, এই বৃক্ষরোপণ করে সারা বাংলাদেশটাকে সবুজ করে ফেলতে হবে। এবং এই কাজটি আমরা যত দ্রুত করব তত কিন্তু আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। নিভৃত পল্লী আড়িয়াদহ গ্রামের শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। গাছ আমাদের জীবন বাঁচায়। আমাদের সবার উচিত, আমাদের সবার জায়গা থেকে উচিত আমাদের বৃক্ষরোপণ করা। আমাদের সমাজের উপকার হচ্ছে এবং উপকৃত হচ্ছে দেশ ও গ্রামের মানুষ। প্রকৃতি ও জীবন রক্ষায় কর্মসূচির প্রশংসা করেন বিশিষ্টজনেরা। এই চ্যানেল আয়ের সকলকে আমি এই উদ্যোগ, এই ধরনের কাজের জন্য আমরা গর্বিত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সাহায্যকারী যে প্রতিষ্ঠানগুলো আছে সবাই কিন্তু এটা দেখে অনুপ্রাণিত হবে
এই অনুপ্রেরণা আলোকে দেখা যাচ্ছে আগামী সমৃদ্ধ একটা দেশ, সুন্দর একটা দেশ আমরা কল্পনা করতেই পারি। জনকল্যাণকর কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন আয়োজকরা। সারা বিশ্বে যে তীব্র গরম, সেই গরমে যখন আমরা হাঁপসাপ হয়ে উঠেছি, তখন চ্যানেল আইট প্রকৃতি ও জীবন ক্লাব এই সুন্দর উদ্যোগটা গ্রহণ করেছে, যা আমাদের এই সুন্দর পৃথিবী, সুন্দর পরিবেশ, প্রকৃতিকে আরও সুন্দর করে গড়ে তুলতে এবং পৃথিবীর শীতলতম করতে সহায়তা করবে। সমন্বিত প্রচেষ্টায় ভবিষ্যতে সবুজ বেষ্টনীর এক অন্যতম জেলা হবে চুয়াডাঙ্গা, এমন প্রত্যাশা বিশিষ্টজনদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই পর্যায়ে রয়েছে আই স্পোর্টস। মানবাধিকার, নিরাপত্তা এবং বাক স্বাধীনতা ভারসাম্য রেখেই সাইবার নিরাপত্তা আইন করা হবে বলে আশা করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী। টেলিকম সাংবাদিকদের সংগঠন TRNB'র সেমিনারে বক্তারা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারের তাগিদ দেন। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। সাইবার নিরাপত্তা আইন, নিরাপত্তা ও বাক স্বাধীনতার ভারসাম্য কেমন? টেলিকম ও প্রযুক্তি সাংবাদিকদের এই সেমিনারে বক্তারা কথা বলেন ডিজিটাল যুগে হ্যাকিং, পরিচয় চুরি, প্রতারণা রোধে করণীয় নিয়ে। চলমান আইনে শুধুমাত্র সন্দেহের বশে গ্রেপ্তারের ধারা সংযুক্ত করাকে রাজনৈতিক হিসেবেও উল্লেখ করেন তারা। সাইবার সিকিউরিটি অ্যাক্ট আমাদেরকে সম্পূর্ণ স্ক্র্যাপ করতে হবে, নতুন করে ড্রাফট করতে হবে। আসলে সাইবার সিকিউরিটির যেসব এলিমেন্টসগুলো আছে সেগুলো আমাদেরকে এখানে অ্যাড্রেস করতে হবে। আর কন্টেন্ট নিয়ে যদি কোনো ধরনের আপনার ইস্যু থাকে, যেটাকে অবশ্যই আমাদেরকে ব্যালেন্স করতে হবে উইথ আওয়ার রাইট টু ফ্রিডম। জাতীয় নিরাপত্তা ও নাগরিক অধিকার সুরক্ষার ভারসাম্য রক্ষার পাশাপাশি অপরাধ করলে শাস্তি নিশ্চিত করার তাগিদ দেন আলোচকরা। আমাদের বিচার করা উচিত যে আমরা অপরাধটাকে শনাক্ত করতে পারছি কিনা দ্রুত, এবং সে অপরাধের প্রকৃত বিচার করতে পারছি কিনা, অপরাধের শাস্তি পাচ্ছি কিনা, সেই জায়গায় সংস্কার দল। বক্তারা মনে করেন ধর্ম, স্থানীয় সংস্কৃতি আর সমাজ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখেই বাক স্বাধীনতার সীমা নির্ধারণ জরুরি। প্রবলেমটা এইখানে না যে ফ্রিডমের লিমিট থাকবে, প্রবলেমটা এইখানে না যে ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকতে হবে। এইখানে সবাই আমরা এগ্রি করি, যেখানে এগ্রি করি না যে এগ্রিটা ওয়ের ইজ দ্য লিমিট, দ্যাট ভ্যারিজ উইথ কালচার, নেশন, সময়, বিভিন্ন জিনিসের ভ্যারি করে। সো আমি মনে করি এই সব কিছু ব্যালেন্স করে আমাদেরকে একটা প্রুডেন্ট স্ট্র্যাটেজি which is tailor made to our society, tailor made to our country. এখনো কিন্তু কংক্রিট কোনো ডিসিশন নাই, এটা কি বাতিল হবে, বাতিল হয়ে কোনো অর্ডিন্যান্স হবে, নাকি এটার পরিবর্তনের জন্য ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে প্রসিডিউরগুলো চালু করে দেওয়া হবে, পরবর্তীতে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে হয়তো এটাকে একটা রিভিশন অথবা নতুন কোনো অ্যাক্ট চালু করবেন। নিশ্চিত থাকেন এটার উপরে কাজ শুরু হয়ে গেছে, চলছে, চলমান আছে, এবং আমরা আশা করছি সকল স্টেক হোল্ডারের যে কনসার্নগুলো আছে এগুলোকে অ্যাকোমোডেট করেই ফাইনাল একটা ভার্সনকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। সংগঠনের সভাপতি সমীর কুমারদের সভাপতিত্বে বক্তারা সাইবার জগতের অপরাধ কমাতে শক্তিশালী আইনি কাঠামো তৈরির পরামর্শ দেন। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান এবং যুগান্তকারী সাফল্যের জন্য বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডস পেয়েছেন পোশাক ব্যবসায়ী, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, ইস্পাত শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক ও এক নারী উদ্যোক্তা। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে DHL এক্সপ্রেস ও দ্য ডেইলি স্টারের উদ্যোগে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর বিজনেস পার্সনস অব দ্য ইয়ার, বেস্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস অব দ্য ইয়ার, বেস্ট এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার, আউটস্ট্যান্ডিং ওমেন ইন বিজনেস এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস দেওয়া হয়। বিজনেস পার্সনস অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন। বেস্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন পুবালি ব্যাংক ও বেস্ট এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার হয়েছে দেশের বৃহৎ ইস্পাত প্রস্তুতকারক প্রতিষ্ঠান BSRM। পোশাক প্রতিষ্ঠান ক্লথ আর আস এস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কিয়াও সেইন থাই ডলি পেয়েছেন আউটস্ট্যান্ডিং ওমেন ইন বিজনেস অব দ্য ইয়ার পুরস্কার। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন মিল্টন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা আবহাওয়াবিদদের। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে।
এ পর্যায়ে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন মিল্টন। 5 ক্যাটাগরির ওই হারিকেনের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদরা। তারা বলছেন সময়ের সাথে সাথে মিল্টনের শক্তি বাড়ছে। বুধবার নাগাদ হারিকেন মিল্টন ফ্লোরিডা উপকূলে আঘাত হানতে পারে। সে সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 180 কিলোমিটার। ফ্লোরিডায় এরই মধ্যে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। কয়েকদিন আগে ফ্লোরিডায় আঘাত হানা হারিকেন হেলেনের মাত্রা ছিল 4। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই চলচ্চিত্র জগতের শীর্ষ নায়ক শাকিব খানের নতুন চলচ্চিত্র দরদ। শাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজে একথা জানিয়েছেন তিনি নিজেই। আগামী 15ই নভেম্বর বিশ্বব্যাপী গ্র্যান্ড রিলিজের অপেক্ষায় চলচ্চিত্রটি। বাংলাদেশ সহ সিনেমাটি মুক্তি পাচ্ছে ভারত, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে। সেখানে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের সোনাল চৌহান। বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার দরদ সিনেমায় আরও অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন সহ আরও অনেকে। এ পর্যায়ে কৃষি সংবাদ। পাহাড়ের কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মাল্টার চাষ। রাঙামাটির সমতল ও পাহাড়ি ঢালু জমিতে এখন প্রচুর পরিমাণে মাল্টার চাষাবাদ হচ্ছে। স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি পাহাড়ের সুস্বাদু মাল্টা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। পাহাড়ের বাগানগুলোতে থোকায় থোকায় ঝুলছে হলুদ ও সবুজ রঙের কাঁচা পাকা মাল্টা। পার্বত্য চট্টগ্রামের আবহাওয়া ও জলবায়ু অনুকূল হওয়ায় পাহাড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে মাল্টা চাষ। ভিটামিন সি সমৃদ্ধ এই ফলের বাণিজ্যিক চাষে ভাগ্য বদলেছে পাহাড়ের অনেক কৃষকের। 40 শতক জায়গায় আমি মাল্টা বাগান করছি। এখানে 200 মাল্টা গাছ আছে। এই গত বছরের তুলনায় এই বছর আমি একটু লাভবান হয়েছি। আমরা এখান থেকে মাল্টার প্রায় সময় নেই। মালটাগুলো খুব সুস্বাদু। আমরা এখান থেকে প্রতি বছরে আসে মালটা নিয়ে যাই, দাম কম, এখানে প্রাইস ভালো। আমরা মালটাগুলো অনেক মিষ্টি সুস্বাদু, এগুলো আমরা বাজারে নিয়ে ভালো দাম পাই। এবছর রাঙামাটি জেলায় 265 হেক্টর জমিতে মাল্টা চাষ করা হয়েছে। গত বছরের তুলনায় এবছর মাল্টা চাষ বাণিজ্যিকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। হারভেস্টিং আরো 1 মাস আগে শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে গত বছরের সাপেক্ষে এবারে বিয়ারিং অনেক ভালো এবং ফ্রুট সাইজও বেশ ভালো। তার প্রেক্ষাপটে আমরা ধারণা করতেছি যে 265 হেক্টর জমি থেকে আমাদের প্রায় 2500 মেট্রিক টন মাল্টা প্রোডাকশন আমরা পাবো। বাড়ি মাল্টার পাশাপাশি পাহাড়ে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে শৈলস্বর জাতীয় নতুন মাল্টার চাষ। এটাতেও সফলতা পেয়েছেন বলে জানিয়েছেন রাঙামাটি হর্টিকালচার সেন্টার। আমরা কিন্তু গত 3 বছর যাবতই আমরা এখানে ফলন পাচ্ছি মাল্টার, এবং এটার ফলন চমৎকার ফলন, খাইতেও বেশ ভালো লাগে, এবং এর যেটা ফ্লেভার, যে বিস্কিট টাইপের একটা ফ্লেভার আছে, এটা কিন্তু আমাদের রাঙামাটিতে অন্যান্য যে মাল্টা চাষ হয়, বিশেষ করে বাড়ি মাল্টা 1, বাড়ি মাল্টা 2, সেটা থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। পাহাড়ে মাল্টা চাষের সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বাইরেও রপ্তানি করা সম্ভব বলছেন স্থানীয়রা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। স্থায়ী জলাবদ্ধতায় অসহনীয় দুর্ভোগে সাতক্ষীরার প্রায় 2 লাখ বাসিন্দা। মাসের পর মাস পানিবন্দী জীবনে আবদ্ধ মানুষ। স্থানীয়দের অভিযোগ, নদী ভরাট হয়ে যাওয়া সহ পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। দুর্ভোগ থেকে বাঁচতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আবুল কালাম আজাদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। অব্যবস্থাপনা আর খননের অভাবে
পলি জমে ভরাট হয়ে গেছে সাতক্ষীরার পানি নিষ্কাশনের অন্যতম পথ বেতনা নদী। একটু বৃষ্টিতেই দুকুল ছাপিয়ে তলিয়ে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট। এতে চরম দুর্ভোগে ধুলিহর, ব্রহ্মরাজপুর, ফিংরি, লাপসা, বদ্দিপুর, মাছখোলা, কামালনগর, ইটাগাছা, জিয়ালা সহ অধিকাংশ এলাকার বাসিন্দারা। নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়ার কারণে আমাদের এই পানি নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না, যে কারণে আমরা এই পানিবন্দী হয়ে আছি। ডিসি সাহেব যদি আমাদের একটা পাকা রাস্তাটা কাটাইতে যদি একটা বিলিভিটেশন করে দেয়, 3 দিনের মধ্যে আমাদের এই অঞ্চল আবার দেখবে সাতক্ষীরা পর্যন্ত থেকে যাবে। সুপেয় পানির অভাবের পাশাপাশি বাড়ছে পানিবাহিত রোগ। পানিবাহিত রোগ যেভাবে দেখা দিয়েছে, মানুষের ভিতরে একটা হাহাকার, একটা অসহায়ত্ব বোধ করছে, কিন্তু অসহায়ত্বের জন্য সরকারিভাবে বা কোনো সংস্থা আজ পর্যন্ত কোনো ত্রাণ বা কোনো সাহায্য সহযোগিতা কিছু আসেনি। তবে অপরিকল্পিত মাছ চাষের জন্য এমন পরিস্থিতি বলছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটা কমপ্লিট হইলে আশা করি যে আমাদের জলাবদ্ধতা দূর হবে আর কি। তবে লোকালি যদি কোনো জলাবদ্ধতা হয়, সেটা আসলে আনপ্ল্যান্ড কোনো কিছু থেকে থাকলে লাইক মৎস্য ঘেরের যে নীতিমালা, সেই অনুযায়ী এটাকে ব্যবস্থা নিলে ইনশাল্লাহ লোকাল জলাবদ্ধতাও দূর হবে বলে আশা করছি। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বেদনা নদীর পানির লেভেলটা আমার এই জলাবদ্ধ পানির চেয়ে প্রায় 3 থেকে 4 ফুট, অবস্থান ভেদে যেমন বিধানপথে প্রায় 5 ফুট উঁচু। এই পানিটা মানে সরছে না, যার ফলে কিন্তু আমার এই যে ভিতরের পানিটা আমি করতে পারছি না। পাটা কেটে বা কোনো জায়গায় একদম কেটে দিয়ে আমরা চেষ্টা করছি। স্থানীয়দের অভিযোগ, নদীর প্রবাহ সৃষ্টি এবং জলাবদ্ধতা দূরীকরণে 2021 সালে 110 কোটি টাকা ব্যয়ে বেতনা নদী পুনঃখনন কার্যক্রম শুরু হলেও তা এখনও শেষ হয়নি। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, সময় হলে আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। অতি ভারী বৃষ্টি আর উজানের ঢলে সৃষ্ট বন্যায় নেত্রকোনার পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে, তবে শেরপুরের পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বাড়ছে ফুলপুর উপজেলার পানি। দুর্গত এলাকায় পানিবন্দী মানুষের দুর্ভোগও বাড়ছে। দেশে প্রথমবারের মতো স্পিড বেসড লিমিটলেস ইন্টারনেট প্যাক চালু করল শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন। নতুন এই অফারগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকরা স্বাধীনভাবে নিজের পছন্দমতো সেবা উপভোগ করতে পারেন। রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এই প্যাকেজগুলোর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই প্যাকগুলোর মাধ্যমে গ্রাহকরা লিমিটলেস ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন, যা তাদের চাহিদা ও পছন্দের প্রয়োজন মেটাবে। সড়ক দুর্ঘটনা রোধে পথচারীদের নিরাপদে রাস্তা পারাপার নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে রাজধানীতে। গুলশান 2 নম্বর সংযোগ সড়কে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে সুইজারল্যান্ড ভিত্তিক গ্লোবাল অ্যালায়েন্স এনজিওস ফর রোড সেফটির পৃষ্ঠপোষকতায় একক আত্মমানবিক উন্নয়ন সংস্থা ঢাকাবাসী, সেফ রোড কনসালটেন্ট এবং রোড সেফটি অ্যালায়েন্স বাংলাদেশ। আয়োজকরা জানান, এই স্থানটিতে পথচারীদের অধিকতর সুরক্ষা ও জীবনের নিরাপত্তার জন্য বাস্তবে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে সম্পর্কে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে অবগত করানো হবে। প্রিয় দর্শক, আবারও নিচ্ছি কিছুক্ষণের বিরতি, আর আরও একবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে থাকছে খেলার খবর। ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামে। বাজার নিয়ন্ত্রণে 4.5 কোটি ডিম আমদানির অনুমতি। ডিমের দাম বাড়াতে আড়ত মালিক সমিতির কারসাজির অভিযোগ। যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় সালমান, দীপু, মনি, ইনু, মেনন, পলক বিভিন্ন মেয়াদের রিমান্ডে। 6 মামলার জামিনে সাবের হোসেন চৌধুরী কারামুক্ত। বিশ্বের প্রভাবশালী মুসলিমের শীর্ষ 50-এ ডক্টর ইউনূস। জামানতবিহীন ক্ষুদ্র ঋণ চালু করায় দরিদ্রদের ব্যাংকার বলে প্রশংসা। সুন্দরবনে বাঘ বেড়েছে 11টি। 2023-24 সালের জরিপে ফল প্রকাশ করে বাঘ সংরক্ষণে পর্যটনকে নিয়মের মধ্যে আনার আহ্বান।
সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে চুয়াডাঙ্গায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজ দেশ গড়ে তোলার কার্যক্রমে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। এবং দিল্লিতে ভারতের বিপক্ষে বুধবার বাংলাদেশের সিরিজ বাঁচানোর ম্যাচ। আন্তর্জাতিক টি-20 থেকে মাহমুদুল্লাহর অবসর ঘোষণা। প্রিয় দর্শক, এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।